প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম পত্রের অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অংশীদারি ব্যবসার ধারণা এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো অংশীদারি ব্যবসায়ের সুবিধা, এর অসুবিধা এবং অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। এই তিনটি বিষয় মূলত আজকে আলোচনা হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা বোর্ডে অলরেডি সবগুলোই পয়েন্ট আমরা তুলে ধরেছি। আমরা অংশীদারি ব্যবসা বলতে কি বুঝি? আমরা জানি দুই বা ততোধিক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন সংগ্রহ করে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন গঠন করে, পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। আমরা যেহেতু এই কারবারটি দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে গঠিত হয় এবং এর প্রকৃতি, এর ধরন এবং এর অংশীদার দায়ের উপর বেশ কিছু বিষয় আছে, অংশীদারদের অধিকার নিয়ে কথা আছে। এগুলো নিয়ে আমরা আজকে এই অংশীদারি কারবারের সুবিধাগুলো একটু আলোচনা করব। প্রথমত, আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেটি হলো যে এটি সহজ গঠন। অংশীদারি কারবার সহজে গঠন করা যায়। দুজন ব্যক্তি ইচ্ছা করলে মৌখিক চুক্তি বা লিখিত চুক্তি অথবা লিখিত ও নিবন্ধিত একটি চুক্তি সম্পাদন করেই এই কারবারটি সহজেই গঠন করতে পারে। অধিক মূলধনের কথা বলা আছে, এটি একটি সুবিধা। অধিক মূলধন এই জন্যই যে এখানে একাধিক ব্যক্তির সমন্বয়ে কারবারটি গঠিত হয়। এক মূলধনের কারবারের একজন মালিক কর্তৃক গঠিত হয় জন্য এর মূলধন কম, আর এই কারবারটি একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় জন্য এর মূলধনটা একটু বেশি। অর্থাৎ কারবারটি শুরু করার পরও পার্টনাররা ইচ্ছা করলে এর মূলধন বাড়িয়ে ব্যবসাটি আরও বিস্তার লাভ করতে পারে। এই জন্য এটি একটি এর সুবিধা। আরেকটি সুবিধার কথা বলা হয়েছে, দক্ষ পরিচালনার কথা বলা হয়েছে। কারণ এখানে বিভিন্ন ধরনের পার্টনার থাকে। অনেকে দক্ষ অভিজ্ঞ কিছু পার্টনার নিয়ে কারবারটি গঠিত হয় জন্য এই পরিচালনাটা দক্ষতা অর্জন করতে পারে এবং এই পরিচালনায় প্রভাব ফেলতে পারে। এই কারবারটি যেহেতু পার্টনারদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই কারবারটি পরিচালিত হয়, এই জন্য এর দক্ষ পরিচালনার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। আমি আরেকটি বিষয়ে আলোচনা করব, সেটি হলো যে এর গণতন্ত্রের অনুশীলন। অর্থাৎ এই কারবারটি একাধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, ওদের পার্টনারদের মধ্যে সিদ্ধান্ত হয়, সেটি গণতন্ত্রের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ সকলের আলোচনা সাপেক্ষে অথবা চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে সেই আলোকে এই কারবারটি মূলত পরিচালিত হয়। এই জন্য এখানে গণতন্ত্রের অনুশীলনটা আমরা লক্ষ্য করতে পারি। আরেকটি বৈশিষ্ট্য হলো, সুবিধা হলো যে দলবদ্ধ প্রচেষ্টা। এখানে যেহেতু একাধিক ব্যক্তি সমন্বয়ে এই কারবারটি গঠিত, অর্থাৎ 2 থেকে 20 জন সদস্য নিয়ে এই কারবারটি গঠিত হয়। ব্যাংকিং সেক্টরে 2 থেকে 10 জন। এখানে যে দলবদ্ধভাবে তারা প্রচেষ্টার মাধ্যমে কারবারটি সুসংগঠিত করতে পারে এবং পরিচালনা করতে পারে। এই জন্য এটাকে বলছে আরেকটি সুবিধার কথা বলছে। আরেকটি হলো ঝুঁকি বন্টন। আমরা অংশীদারি কারবারের কীভাবে ঝুঁকি বণ্টিত হয়, আসলে কারবারটি যখন পরিচালিত হয়
তখন আমরা লক্ষ্য করি যে কারবারে যদি কোনো ক্ষতি হয় বা লোকসান হয়, সেক্ষেত্রে সকল পার্টনাররা সেখানে এই ঝুঁকিটা বহন করে। এই জন্যই যেহেতু সকলেই এটা ঝুঁকি বহন করবে, একজনের উপরে দায়িত্ব পড়ে না, নির্ভর করে না, এই জন্য এর ঝুঁকি বন্টন আরেকটি সুবিধা আমরা লক্ষ্য করতে পারি। আরেকটি সুবিধা হলো যে পরিচালনাগত স্বাধীনতা। যে পরিচালনাগত স্বাধীনতা যেটা আছে, আমরা এখানে লক্ষ্য করব যে অংশীদারি কারবারের চুক্তিতে বলা আছে বা আইনে বলা আছে যে এখানে সকলেই এর পরিচালনা অংশগ্রহণ করতে পারে, অথবা সকলের পক্ষ থেকে যে কোনো একজনও এর পরিচালনা করতে পারে। তা আমরা পরিচালনার যে স্বাধীনতা আছে এই কারবারে, এই জন্যেই বলা যাচ্ছে যে সকল ব্যক্তি এখানে বা সকল পার্টনারই পরিচালনার সুযোগ পেতে পারে। এটা অবশ্য সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আরও কিছু, যেমন সীমিত দায়ের ভিত্তিতে যে কারবারগুলো আছে, সেখানে যে মালিকদের দায় সীমিত রাখা হয়েছে, তারা শুধু পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, এবং অন্য আরও কিছু পার্টনার আছে যারা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। তো মূলত এখানে পরিচালনার স্বাধীনতা রয়েছে, অর্থাৎ সকলেই এটা পরিচালনা করতে পারে সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে। তা আমরা আজকে যে আলোচনা করলাম সেটি হলো যে অংশীদারি ব্যবসায়ের সুবিধা, আমরা এগুলো পেলাম। আরও অনেক সুবিধা আছে, তো মূলত এই সুবিধাগুলো আমরা আলোচনা করলাম আজকে। আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো আমরা আলোচনা করব এখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখানে একটি প্রথম অসুবিধা দিয়েছি, সেটা অসীম দায়। এখানে অসীম দায়ের কথা বলা হয়েছে, অর্থাৎ অংশীদারি কারবারের পার্টনারদের দায় অসীম, এটি অংশীদারি আইনে বলা আছে। অর্থাৎ যদি কারবারের ক্ষতি হয় বা লোকসান হয়, তা সকল অংশীদারকে সে দায় বহন করতে হয়। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করব যে শুধুমাত্র যে পার্টনারদের দায় সীমিত রাখা হয়, তারা শুধুই এখানে দায় তাদের সীমিত, অর্থাৎ তারা শুধু মূলধন যেটি সরবরাহ করবে সেই মূলধন পর্যন্ত তাদের দায় সীমিত রাখা হয়েছে, আর অন্যান্য পার্টনারদের দায় অসীম। এই জন্য এটি একটি অসুবিধা। এই কারবারের সীমিত সদস্য সংখ্যার কথা বলা হয়েছে, এটি একটি অসুবিধা। এই জন্য যে এখানে সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া আছে, অর্থাৎ একটি কারবারের সদস্য সংখ্যা হবে 2 থেকে 20 জন, ব্যাংকিং সেক্টরে শুধু সর্বোচ্চ 10 জন। তো এখানে নির্দিষ্ট করে দেওয়ার জন্যই এই কারবারের সদস্য সংখ্যা সীমিত, এই জন্য এটি একটি অসুবিধা। আরেকটি বিষয় হলো যে আস্থা ও বিশ্বাসের অভাব, অর্থাৎ এই পার্টনাররা যারা ব্যবসা করে বা ব্যবসা শুরু করে, এক সময় দেখা যায় যে তাদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাবটা চলে আসে। আর এই আস্থা ও বিশ্বাসের অভাব যখনই চলে আসবে কারবারের মধ্যে বা পার্টনারদের মধ্যে, তখন কারবারটি বিলুপ্তি অবশ্যম্ভাবী, অর্থাৎ এর বিলুপ্তি তখন চলে আসে। আরটি হলো যে গোপনীয়তা প্রকাশ। যেহেতু কারবারের মালিক একাধিক, এই জন্য এর কিছু কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষা করা যায় না। এটা কারবারদের পার্টনারদের কাছ থেকেই এই গোপনীয়তা একবার প্রকাশ পেয়ে যায় কোনোভাবেই। আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে অসুবিধা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। যেহেতু পার্টনার একাধিক পার্টনার থাকায় এখানে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। অনেক সময় যদি কারবারটি কোনো কাঁচামালের কারবার হয়ে থাকে বা পণ্যদ্রব্যর কারবার হয়ে থাকে, সেক্ষেত্রে অথবা অন্য যে কোনো বিষয়ে হোক, দ্রুত সিদ্ধান্তের প্রয়োজন সেখানে এই কারবারটি সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু একাধিক পার্টনার সেখানে তাদের বিষয়ে আলোচনা নিশ্চিত করে তারপর দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।
এই জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এটি একটি এই কারবারের অসুবিধা। আরটি হলো যে পৃথক সত্তার অভাব, অর্থাৎ এই কারবারের পৃথক সত্তার অভাব রয়েছে। অর্থাৎ কারবারটি মূলত কারবারের নামে এটি পরিচালিত হয় না, এই পার্টনারদের অস্তিত্বের উপর নির্ভর করে কারবারটি পরিচালিত হয়। অর্থাৎ এখানে তৃতীয় কোনো পক্ষ কারবারের নামে কোনো কিছুই চিন্তাভাবনা বা সুযোগ থাকে না, বা এখানে মামলা মোকদ্দমা করার চিন্তা থাকে না। এখানে সরাসরি পার্টনারদের যে অস্তিত্ব এটার উপর নির্ভর করে কারবারটা পরিচালিত হয়, অর্থাৎ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কারবারটা পরিচালিত হয়। এই জন্য এখানে পৃথক সত্তারটা অভাব রয়েছে। অন্য অন্য কারবারে যেমন পৃথক সত্তা রয়েছে, যেমন কোম্পানির ক্ষেত্রে, অন্য অন্য কারবারের ক্ষেত্রে, এখানে সেটি নেই। এই জন্য এটি একটি অসুবিধা। আরেকটি অসুবিধা আমরা দেখতে পাচ্ছি যেখানে মালিকানা হস্তান্তরে বাধা, অর্থাৎ এই কারবারের মালিকানা সহজে হস্তান্তর করা যায় না, এটা অংশীদারি আইনে বলা আছে। তা আমরা ইচ্ছা করলেই একজন পার্টনার তার মালিকানা বিক্রি করে দিতে পারবে না। এখানে মালিকানা বিক্রি করতে হলে সকল অংশীদারের সিদ্ধান্ত মতে তাকে মালিকানা হস্তান্তর করতে পারবে, তার আগে পারবে না। এই জন্য এটি একটি বড় অসুবিধা। অন্য অন্য ব্যবসার ক্ষেত্রে মালিকানা হস্তান্তরে সহজে করা যায়, যেমন আমরা কোম্পানির ক্ষেত্রে দেখতে পাই যে মালিকানা সহজেই সেখানে হস্তান্তরযোগ্য, কিন্তু এক্ষেত্রে মালিকানা হস্তান্তর করা যায় না। অংশীদারি কারবারের ক্ষেত্রে এটি একটি বড় অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে অংশীদারি কারবারের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করলাম। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো অংশীদারি কারবারের প্রকারভেদগুলো। এটা একটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসায়ের যে প্রকারভেদ, এখানে আমরা জানি যে অংশীদারি কারবার চুক্তির ভিত্তিতে গঠিত হয় এবং এখানে দুইয়ের অধিক সদস্য থাকে বা পার্টনার থাকে। এই পার্টনারদের যে ধরন এবং তাদের যে দায় এবং সময়ের প্রেক্ষিতে এর প্রকারভেদগুলো নির্ধারণ করা হয়েছে। আমরা এই প্রকারভেদগুলো এখন আলোচনা করব। একটি হলো যে সাধারণ অংশীদারি ব্যবসা। প্রথমত বলছে দুইটি, একটা সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসা। তারপর সাধারণ অংশীদারি ব্যবসা আবার দুই ভাগে ভাগ করেছে। একটি হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, একটি হলো নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা আবার দুইটি ভাগে ভাগ করেছে, নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা আর একটা নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ভাগটা কীভাবে করানো হয়েছে। আমরা প্রথমে আলোচনা করব সাধারণ অংশীদারি ব্যবসা। এখানে সাধারণ অংশীদারি ব্যবসা আসলে কোনটি? 1932 সালের যে অংশীদারি আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা পরিচালনা করে, গঠন করে, পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। এবং সাধারণত আমরা এটাকেই সাধারণ অংশীদারি ব্যবসা বলছি। এবং এই সাধারণ অংশীদারি ব্যবসার সকল অংশীদাররাই কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, এটি একটি বৈশিষ্ট্য। সাধারণ অংশীদারি কারবার দুটি করে ভাগ করেছে, এটি আমরা পরে আলোচনা করছি। তার আগে আমরা যেটি আলোচনা করব সেটি হলো সীমাবদ্ধ এবং সীমিত অংশীদারি ব্যবসা। এই সীমাবদ্ধ এবং সীমিত অংশীদারি ব্যবসা একটু ভিন্ন। সাধারণ অংশীদারি কারবার যেমন সকল অংশীদারই এখানে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, এক্ষেত্রে পারে না। সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি কারবারের পার্টনাররা কখনোই অংশীদারি কারবারে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। সীমাবদ্ধ অংশীদারি কারবার আমরা কাকে বলবো? মূলত যে কারবারে দুই ধরনের পার্টনার থাকে, অর্থাৎ সীমিত দায়ের পার্টনার এবং অসীম দায়ের পার্টনার। এই দুই ধরনের পার্টনার যে কারবারে থাকবে সেটি হলো সীমাবদ্ধ অংশীদারি কারবার। এবং
এই পার্টনারদের সংখ্যাটা কীরকম হতে পারে আমরা জানি যে যদি একটা কারবারে যদি একজন সীমিত পার্টনার থাকে অথবা একজন অসীম দায়ের পার্টনার থাকে সেটিকে আমরা সীমিত বা সীমাবদ্ধ অংশীদারি কারবার বলতে পারবো। এই সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, তবে আমরা জানি যে 20-এর অধিক কিন্তু হবে না। এই 20 জন পার্টনারদের মধ্যে 2 থেকে 20 জনের পার্টনারের মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, সেখানে একজনও সীমিত যদি দায় বিশিষ্ট পার্টনার থাকে তাহলে সেটাকে আমরা সীমাবদ্ধ বা অংশীদারি কারবার বলতে পারবো। এখানে এই কারবারটি মূলত 1907 সালের আইন অনুযায়ী আমাদের দেশে এখনও পরিচালিত হয়ে আসছে, 1907 সাল। আর আমরা জেনেছি যে 1932 সালের আইন অনুযায়ী এই কারবারটা পরিচালিত হয়ে আসছে, কিন্তু এই সীমাবদ্ধ অংশীদারি কারবারটা 1907 সালের, এটি আমরা একটা আইনটা জেনে রাখব। এখানে যারা সীমাবদ্ধ পার্টনার তারা শুধু কারবারের যে মূলধনটা বিনিয়োগ করবে শুধুমাত্র সেই মূলধন পর্যন্ত তাদের দায় সীমাবদ্ধ থাকবে। এই জন্য ওটাকে সীমিত দায় পার্টনার বা সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার বলছে। এই যারা সীমিত দায় থাকবে, দায় বিশিষ্ট পার্টনার থাকবে, তারা কারবারে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না এবং তারা কারবারটি বিলয় সাধনের জন্য কোনো অন্যান্য পার্টনারদের কোনো পত্র প্রেরণ করতে পারবে না। এবং ওই সীমিত দায় বিশিষ্ট পার্টনাররা যদি চুক্তি ভঙ্গ করে বা চুক্তি ভঙ্গের প্রেক্ষিতে চলে যায় তবুও কারবারটি বন্ধ হবে না। অর্থাৎ সীমাবদ্ধ পার্টনাররা বা সীমিত দায়ের পার্টনাররা কারবার পরিচালনা অংশগ্রহণ করতে পারে না এবং তাদের কোনো কাজের জন্য তাদের জন্য দায়ের জন্য কারবারটি বন্ধ হবে না এবং তারা কারবারটি বন্ধ করার জন্য কোনো অন্যান্য পার্টনারদের কোনো চিঠি বা পত্র প্রেরণ করতে পারবে না। তাহলে আমরা এই 3টি বৈশিষ্ট্যের সমন্বয়ে যে কারবারটি গঠিত হয় সেটি হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আবার ফিরে আসব সাধারণ অংশীদারি ব্যবসা। এখানে 2টি ভাগে ভাগ করেছে। তা আমরা সাধারণ অংশীদারি ব্যবসা একটু বলেছিলাম যে কারবারের পার্টনাররা সরাসরি কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা। এবং এই সাধারণ অংশীদারি ব্যবসা 2টি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কোনটিকে বলবো? এখানে অংশীদারি আইনের 7 ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে। অংশীদারি আইনের 7 ধারায়, অর্থাৎ অংশীদারি আইনটা হচ্ছে 1932 সালের 7 ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কোনটিকে বলবো? মূলত যে কারবারটি নির্দিষ্ট সময় জন্য গঠিত হয় না, অনির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় এবং যে কারবারটি একটি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হলো এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কারবারটি আবার চলতে থাকে। আবার বলছে যে একটা নির্দিষ্ট কাজের বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কারবারটি গঠিত হলো এবং নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরও কারবারটি চলতে থাকে বা চলতে থাকে, সেটিকে বলছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। অর্থাৎ ঐচ্ছিক অংশীদারি ব্যবসার 3টি বৈশিষ্ট্যকে মনে রাখতে হবে। একটি হলো যে কারবারটি অনির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয়, আরটি হলো নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হওয়ার পরও কারবারটি নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও কারবারটি চলিতে থাকে, আরটি হলো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কারবারটি গঠিত হলো এবং নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পরও কারবারটি চলিতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো যে কারবারে থাকবে সেটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা মূলত 1932 সালের অংশীদারি আইনের 7 ধারায় এর কথা বলা হয়েছে আর এই বৈশিষ্ট্যের কথাগুলো বলা হয়েছে। এটিকে ঐচ্ছিক অংশীদারি কারবার আমরা বলতে পারি। এরপরে আমরা আসি নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঠিক এর অপোজিটটা, ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ঠিক অপোজিটটাই হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। তো নির্দিষ্ট অংশীদারি ব্যবসার
আইনটি হলো 1932 সালের 8 ধারায় 1932 সালে 8 ধারায় এটির কথা বলা হয়েছে যে নির্দিষ্ট অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে। এখানে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা আর নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। আর নির্দিষ্ট উদ্দেশ্য কোনটি? একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট কাজের জন্য যে ব্যবসাটা গঠিত হয় এবং নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট কাজটা যখনই শেষ হয় ব্যবসাটা তখনই বিলুপ্তি ঘটে, তাকে বলছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য অংশীদারি ব্যবসা। আরটি হলো যে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা, অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদের জন্য একটি কারবার গঠিত হলো এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর কারবারটি অটোমেটিকলি বিলুপ্তি হলো, এটাকে বলছে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। অর্থাৎ যদি কোনো ব্যবসা 3 বছরের জন্য গঠিত হয় এবং 3 বছর অতিবাহিত হওয়ার পর ব্যবসাটি অটোমেটিকলি বিলুপ্তি হলো, সেটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা, অর্থাৎ একটি পুল, কালভার্ট বা একটি বিল্ডিং একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য গঠিত হলো এবং নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন হওয়ার পরেই কারবারটি বন্ধ হয়ে গেল, এটি হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারি ব্যবসা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যেটা জানতে পারলে যে অংশীদারি ব্যবসার প্রকারভেদ আমরা এটা জানলাম এবং অংশীদারি কারবারের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা জানতে পারলাম। তো আগামী ক্লাসে তোমাদের অংশীদারি ব্যবসার পার্টনারদের যে প্রকারভেদ আছে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।